সন্ধ্যার সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মালয়েশিয়া গেলেই বেতন কমপক্ষে 25,000 টাকা। নিয়োগকর্তা দেবে যাওয়ার সব খরচ। 4.5 বছর পর বাংলাদেশ থেকে কর্মী নিতে দুই দেশের সমঝোতা স্মারক সই। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসে প্রধানমন্ত্রী চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। বুস্টার ডোজ দেয়া শুরু। ফাইজারের টিকা নিলেন 6 মন্ত্রী সহ 60 জন। পর্যায়ক্রমে দেয়া হবে 2 ডোজ পাওয়া সবাইকেই। We don't have much time to influence the people of the next generation. যুক্তরাষ্ট্রে আলোচনার তুঙ্গে আইনস্টাইনের সঙ্গে তুলনা করা 9 বছরের বাংলাদেশি অধ্যাপক সুবর্ণ বাড়ি। মার্কিন নির্বাচনে প্রচারণায় নামছেন খুদে বিস্ময়। মালয়েশিয়া গেলেই সর্বনিম্ন বেতন হবে 25,000 টাকা। তাও আবার দেশটিতে নেয়ার সব খরচ বহন করবেন নিয়োগকর্তা। 4.5 বছর পর বাংলাদেশ থেকে আবারও কর্মী নিতে সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। কুয়ালালামপুরে এই স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। কুয়ালালামপুর থেকে সে খবর জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় প্রায় 4 বছর ভিসা বন্ধ থাকার পর আবারও কাজের সুযোগ মিলতে যাচ্ছে বাংলাদেশিদের। কর্মী নিতে রোববার কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাবানান। চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বিমাসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মী নিয়োগের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী। মালয়েশিয়ায় সর্বনিম্ন মজুরি 1200 রিঙ্গিত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে 2009 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর 2018 সালে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগ সাজশে একটি চক্র 10 এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে 2 বছরে 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। আবারও বন্ধ হয়ে যায় জনশক্তি রপ্তানি। গেল সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে রোববার ভোরে মালয়েশিয়ায় পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ বাংলাদেশের প্রতিনিধি দল। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী এখন ত্রিমাত্রিক। সকালে বিজিবি দিবসে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে সবাইকে। আর কোনো অবস্থাতেই যেন বাহিনীর চেইন অফ কমান্ড বা শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে, সেই দিকেও বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত সুরক্ষায় নিয়োজিত 200 বছরের বেশি পুরনো এই আধা সামরিক বাহিনী। সময়ের পরিক্রমায় সংস্কারের নানা পথ অতিক্রম করে এই বাহিনীটি এখন পরিণত হয়েছে ত্রিমাত্রিক ও প্যারামিলিটারি হিসেবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে সদর দপ্তর পিলখানায় ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এই বাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তুলতে সব কাজ অব্যাহত রেখেছে সরকার। জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সফলতা কম নয় বিজিবির। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন
ও সম্প্রসারণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বাহিনীর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পর্কেও। সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। পরে বিজিবি দিবস উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 8 বিজিবি সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এছাড়া পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সবশেষ বিজিবিতে সংযোজিত বিভিন্ন সরঞ্জাম, বুলেট প্রুফ এপিসি, এটিভি সহ সীমান্ত রক্ষার আধুনিক কৌশল সম্পর্কেও বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় বাহিনীর সক্ষমতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। 26 ডিসেম্বর 50টি বাস নিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। শুরুতেই চলবে ঘাটারচর কাঁচপুর পর্যন্ত, পর্যায়ক্রমে আওতায় আসবে বাকি রুট। দেশে শুরু হলো করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম। উদ্বোধনী দিনে নিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ 6 মন্ত্রী সহ কমপক্ষে 60 নাগরিক। অ্যাপ উপযোগী করার পরই SMS এর মাধ্যমে 60 নাগরিক ও ফ্রন্ট লাইনারদের ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে তাদের বুস্টার ডোজ নেয়ার তারিখ। তবে টিকার কোনো সংকট হবে না বলে জানান নীতি নির্ধারকরা। জয় বাংলা। সেই রুনু ভেরোনিকা কস্তার জয় বাংলা ধ্বনিতে কোভিড টিকা কার্যক্রমে আবারও নতুন মাইলফলক। যিনি পেয়েছিলেন দেশে করোনা ভাইরাসের প্রথম টিকা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেই নার্সের দেহে প্রয়োগের মধ্য দিয়ে শুরু বুস্টার বা তৃতীয় ডোজ কার্যক্রমের যাত্রা। এটা খুবই সুরক্ষা এবং এটা আমাদের জন্য প্রয়োজন। মানসিকভাবে আমি শক্তিশালী হয়ে গেছি, বয়স বেশি হয়েছে। সেই জায়গাটার ক্ষেত্রে আমি মনে করি যে এটি একটি অসাধারণ চমৎকার একটি সিদ্ধান্ত। আমরা যেভাবে দিয়েছি আগেও SMS এর মাধ্যমে, এখনো SMS এর মাধ্যমেই সবাইকে জানানো হবে যে কে কখন কোথায় টিকা নেবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আরও যোগাযোগ রাখতে বলা হচ্ছে যে কিভাবে আপনার কোন প্রোটোকলে আমরা বুস্টার ডোজের পাশাপাশি সব চলমান থাকবে। প্রোগ্রামের মাধ্যমে যেটা আমরা করি সেটাও চলমান থাকবে, কোনো জায়গায় কোনো কিছু ব্যাহত হবে না। সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, বরং আমরা যদি ভ্যাকসিনগুলো না দেই, যে আমাদের নতুন যে সাপ্লাই আসার কথা সেইগুলো বিলম্বিত হবে। বিজয়ের মাসে নগরবাসীকে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা উপহার দিতে 26 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। 50টি বাস নিয়ে ঘাটারচর কাঁচপুর পর্যন্ত চালু হবে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের প্রথম ধাপ। নগর ভবনে সবার শেষে সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজয়ের মাসে রাজধানীর বুকে সবুজ রঙের বাস দিয়ে শুরু হতে যাচ্ছে বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম। 26 ডিসেম্বর বিআরটিসি সহ 7টি প্রতিষ্ঠানের বাস দিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঘাটারচর থেকে মতিঝিল হয়ে সাইনবোর্ড কাঁচপুর পর্যন্ত এই যাত্রাপথে আমাদের পাইলটিং, যেটা নমুনা হিসেবে আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামী 26 ডিসেম্বর। আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, যদিও তিনি অসুস্থ, তিনি সশরীরে না পারলেও তিনি ভার্চুয়ালি 26 ডিসেম্বর সকাল 10টাতে তিনি এটা শুভ উদ্বোধন ঘোষণা করবেন। রোববার সন্ধ্যায় বাস রুট রেশনালাইজেশন কমিটির এক সভায় বলা হয়, শুরুতে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর রুটে চলবে বাসগুলো। টিকিট সিস্টেমে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 15 পয়সা। ভাড়া হচ্ছে পার কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। আগের যে প্রজ্ঞাপন আছে সেটি রাখা হয়েছে। এই রুটে পুরাতন কোনো বাস না চললেও অন্য রুটের মাধ্যমে সমন্বয় করা হবে পুরাতন বাসগুলোর। ড্রাইভারদের দেওয়া হবে নির্দিষ্ট পোশাক। প্রকল্পের বাসগুলো থামবে নির্ধারিত যাত্রী ছাউনি ও টার্মিনালে। ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মাতুয়াইলে। কাজেই ফিটনেস নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ফজলানুর তাপস। মালিক পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। আমাদের পক্ষ থেকে আমরা সর্বপ্রকার সহযোগিতা দিয়ে আসছি। এবং কোন বিষয়ে সহযোগিতা করবেন? এই যে রোড ফ্রাঞ্চাইজির ব্যাপারে। নগরবাসীকে পরিকল্পিত পরিবহন সেবা দিতে খুব শিগগিরই এ প্রকল্পের অধীনে সকল রুটে পরিবহন ব্যবস্থা চালু করা হবে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের ফুসফুস সিআরবিকে বাঁচাতে একমত হয়েছে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ। গত 7 মাস ধরে নানা ব্যানারে প্রতিবাদ হচ্ছে এখানে বেসরকারি হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে। আর সেই প্রতিবাদী মিছিলে সামিল এবার শিল্পীরাও। সিআরবি রক্ষায় 21 শিল্পী তাদের শিল্পকর্ম ও পারফরমেন্স নিয়ে রাজধানী বেঙ্গল আর্ট গ্যালারিতে আয়োজন করেছে এক ব্যতিক্রমী প্রদর্শনীর। নগরায়নের অপরিমাণ দর্শিতে প্রকৃতির অনেক দান হারিয়ে নিঃস্ব হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। সিআরবি ভবনকে ঘিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকশো শতবর্ষী গাছ, ছোট বড় পাহাড় টিলা আর নজরকাড়া বাংলো। তাই নগরবাসীর কাছে শহরের এই স্থানটি ফুসফুস হিসেবেই পরিচিত। সেই ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে সোচ্চার চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। এবার সেই প্রতিবাদ জাতীয়ভাবে চিত্রকর্ম ও পারফরমেন্সের মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরলেন 21 শিল্পী, যার মর্মবেদনা সিআরবির গণ্ডি পেরিয়ে দেশব্যাপী। প্রদর্শনীতে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত হয়েছে একান্ত নিজস্ব শিল্প ভাষায়। আমার ছবিতে পোয়েটিক হিসেবে আমি মেঘটাকে সবুজ রঙে বর্ণিত করেছি। সেখানে দেখানো হয়েছে যে সবুজ মেঘ হয়ে উড়ে চলে যাচ্ছে। প্রকৃতিকে জিজ্ঞেস করি না আসলে প্রকৃতি কি চাচ্ছি বা প্রকৃতি কি বলতে চাচ্ছে। প্রকৃতি পরিবেশ এটাকে রক্ষা করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ করছে। আমরাও শিল্পীরাও মনে করলাম যে আমরাও এই বিষয়টিকে নিয়ে ছবি আঁকব। পূর্ণাঙ্গ একটা হাসপাতাল করার জন্য অনেক জায়গা রয়েছে, সেখানটায় ওনারা চলে যাক। কোনো ক্রমেই এখানে কোনো বাণিজ্যিক স্থাপনা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ সিআরবি এলাকায় সরকারি বেসরকারি অংশীদারিত্বে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে, যার বিরোধিতা করে প্রতিবাদ হয় বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশে বিদেশে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রে এখন আলোচনার তুঙ্গে আইনস্টাইনের সঙ্গে তুলনা করা 9 বছরের বাংলাদেশি অধ্যাপক সুবর্ণ বারী। নিজেকে 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় রোববার বিকেলে বিজয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কথাও জানিয়েছেন এই বিস্ময় বালক। তার এমন ঘোষণা ব্যাপক সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। এর আগে ফুলারটন বিশ্ববিদ্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বয়স তাঁর মাত্র 9 বছর। ধমনীতে বইছে বাঙালির রক্ত। যে বয়সে অন্য সব শিশু কার্টুন কিংবা ভিডিও গেমস নিয়ে মেতে থাকে, সে তখন অনায়াসেই সমাধান করে ফেলে জটিল সব গণিতের সমস্যা। পিএইচডি স্তরের অঙ্ক কিংবা বিজ্ঞানের নানান সমস্যার সমাধান তার কাছে মামুলি ব্যাপার। আর সে কারণেই মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধ্যাপক সে। নাম তার প্রফেসর সুবর্ণ আইজাক বারী। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া ফুলারটন বিশ্ববিদ্যালয়ে তাকে দেয়া হয় এক সংবর্ধনা। এ সময় বিরল এই ক্ষুদে প্রতিভাবানের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মার্কিন নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা। সুবর্ণ আইজাক বারীর মাধ্যমে বিশ্বের কাছে আবার বাংলাদেশিরা পরিচিত হবে। একটা ইউনিভার্সিটির মতো এত মান করার নাম দামি ইউনিভার্সিটির একটা মহা একটা সম্মান সে আজকে নিয়ে গেল এখান থেকে। অন্যান্য বিষয় সম্বন্ধে যে জ্ঞান রাখে ম্যাথামেটিক্স সহ, সেই জ্ঞান আমাদের একজন পূর্ণবয়স্ক প্রফেসরও রাখে না। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বাংলার বিজয় বহর আয়োজিত মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার মাধ্যমে 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন সুবর্ণ। এর আগে চলতি বছরে দক্ষিণ আফ্রিকার ভিঞ্চি ইনস্টিটিউট থেকে দ্য ভিঞ্চি পুরস্কার বিজয়ী হয়ে 24 অক্টোবর আফ্রিকা থেকে নিউ ইয়র্কে ফিরেন তিনি। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর HB ক্লোপার প্রফেসর সুবর্ণ আইজাককে লাল গালিচা সংবর্ধনা দেন। দ্য ভিঞ্চি লরিয়েট পুরস্কার গ্রহণকালে পিএইচডি গ্রাজুয়েশন অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় 2048 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন প্রফেসর সুবর্ণ আইজাক বারী। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ফাইনালে ওঠার মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই মুহূর্তে কমলাপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার SM ইকবাল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল,
রাব্বি, আসলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যেরকম প্রত্যাশিত শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়েছে। এই মুহূর্তে খেলার প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে এবং বাংলাদেশ কিন্তু 4-0 ব্যবধানে এগিয়ে রয়েছে এবং বলা যেতে পারে স্পষ্ট ফেভারিট হয়ে যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল এবং তার প্রতিচ্ছবি কিন্তু আমরা মাঠে লড়াই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ম্যাচের মাত্র 2 মিনিটেই কিন্তু বাংলাদেশ প্রতিপক্ষের গোলমুখ ওপেন করে সেক্ষেত্রে প্রথম স্কোরটি করেছেন আনুচিং মগিনি। আমরা এখান থেকে দেখতে পেরেছি আনুচিং মগিনি গোলটি করেছে, যদিও সাফের ওয়েবসাইট এখন পর্যন্ত দেখাচ্ছে যে এই স্কোরটি অর্থাৎ গোলটি কিন্তু দেওয়া হয়েছে স্বপ্না রানীর নামে। এরপর পরবর্তী গোলটা বাংলাদেশ 7 মিনিটে শ্রীলঙ্কার জালে দ্বিতীয় গোল উপহার দেয় 7 মিনিটে, যেই গোলটি করেছিলেন ঋতুপর্ণা এবং 16 মিনিটে বাংলাদেশ 3-0 ব্যবধানে এগিয়ে যায়, যেই গোলটি এসেছিল রিপার পা থেকে। এবং কিছুক্ষণ আগে আরও একটি গোল বাংলাদেশ করেছে, অর্থাৎ শ্রীলঙ্কার জালে বাংলাদেশ চতুর্থ গোলটি করে আবারও কিন্তু স্কোর শিটে নাম ওঠান ঋতুপর্ণা। মাত্রই হচ্ছে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, বাংলাদেশ কিছুক্ষণ পরে দ্বিতীয়ার্ধের জন্য মাঠে নামবে। তার আগে বলে যেতে চাই যে বাংলাদেশ যে শুধুমাত্র 4 গোলে এগিয়ে আছে বিষয়টা কিন্তু তা না। এর আগে হচ্ছে আরও 3 থেকে 4টি শট কিন্তু আমরা দেখেছি যে বারে লেগে প্রতিহত হয়েছে এবং 2-4টি শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সুতরাং স্পষ্ট ফেভারিট বা শ্রীলঙ্কাকে একেবারেই যে চেপে ধরে যে খেলাটা আমরা বলি সেটি কিন্তু বাংলাদেশের মেয়েরা এই মুহূর্তে করছে। এবং মজার যে বিষয়টি হচ্ছে মাঠটা কিন্তু বলা যেতে পারে অর্ধেক করে খেলছে বাংলাদেশের মেয়েরা এই মুহূর্তে, অর্থাৎ বাংলাদেশের অর্ধ যেটা সে অর্ধে কিন্তু শ্রীলঙ্কা এখন পর্যন্ত একটি বলও নিয়ে যেতে পারে না। এবং গোলকিপারকে আমরা দেখছিলাম যে একেবারে অলস সময় কাটাচ্ছে, কিছুটা সামনে এসে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশের ফরওয়ার্ডরা বা হচ্ছে মিডফিল্ডাররা ইনফ্যাক্ট ডিফেন্ডাররা পর্যন্ত কিন্তু হচ্ছে বাংলাদেশের যে সেই অর্ধ পার হয়ে এসে শ্রীলঙ্কার যেই অর্ধটা রয়েছে সেই অর্ধে বিচরণ করছে এবং মুহুর্মুহু আক্রমণে আসলে শ্রীলঙ্কাকে ব্যতিব্যস্ত রেখেছে এবং সেটা রাখারই কথা, কারণ আমরা জানি যে নারী ফুটবলে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ যথেষ্টই সমীহ জায়গা নিয়ে দল এবং শক্তিশালী দল। এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ অর্থাৎ 22 ডিসেম্বর যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল, সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সুতরাং সেই ম্যাচের প্রিপারেশনটা কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে এই ম্যাচে হারিয়েই যে আত্মবিশ্বাসটা বাড়ানো সেটা কিন্তু বাংলাদেশ বাড়ানোর চেষ্টা করছে। তো রাব্বি, আমার কাছে এই ছিল সবশেষ এবং প্রত্যাশা থাকবে যে হচ্ছে শেষ পর্যন্ত স্কোর লাইনটা আরো বড় হবে। সরাসরি যুক্ত জানাচ্ছিলেন সহকর্মী এস এম ইকবাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, মালয়েশিয়া গেলেই বেতন কমপক্ষে 25,000 টাকা, নিয়োগকর্তা দেবে যাওয়ার সব খরচ। 4.5 বছর পর বাংলাদেশ থেকে কর্মী নিতে 2 দেশের সমঝোতা স্মারক সই। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসে প্রধানমন্ত্রী চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।